জি 24 ঘন্টায় 5টা পাঞ্চ জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে। পাঁচটা পাঞ্চে আজকে আলোচনার জন্য শুরুতেই দেখে নেব আমি বিজেপির রাজশ্রী রাহিলি রয়েছে আমাদের সঙ্গে এবং তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি সাফ জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের ওপরে বাংলায় কথা বলার জন্য বাইরে অত্যাচার করা হচ্ছে, তারা এ রাজ্যে ফিরে আসুন, এ রাজ্যে তাদের কাজ দেবে রাজ্য সরকার, তাদের ছেলে সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করবে রাজ্য সরকার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই শোনাবো। আমি এই নিয়েই প্রসূনদার কাছে আসবো, খুব ছোট ছোট করে উত্তর চাইবো কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে আমার। সেটা হচ্ছে, এখানে যদি তারা ফিরে আসেন কোথায় কাজ দেবেন আপনারা? বিরোধীরা তো অভিযোগ করেন এ রাজ্যে কাজ নেই। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ গত 10 বছরে খুব স্টেডলি গ্রো করছে। 2010-11 সালে যেখানে পার ক্যাপিটা ইনকাম ছিল অ্যারাউন্ড 56,683, কাছাকাছি ফিগারটা হবে, সেখানে 23-24-এ সেই ফিগারটা হচ্ছে 1,71,000 প্লাস। আমাদের রাজ্যে মূলত 3 ধরনের সেক্টর আছে: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। যদি পরিযায়ী শ্রমিকরা ফিরে আসেন, এই 3টে সেক্টরের প্রচুর কাজের সুযোগ রয়েছে। প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচার, ফরেস্ট্রি এটসেট্রা। সেকেন্ডারি সেক্টর মানে গ্যাস এটসেট্রা। টার্সিয়ারি সেক্টর ইন্ডাস্ট্রিজ যেখানে উঠে আসছে, আপনারা জানেন যে সেক্টর নিউ টাউনে যেখানে সেকেন্ড আইটি হাব তৈরি হচ্ছে, সেখানে এরিকসন থেকে শুরু করে ক্যাপজেমিনি সবাই আসছে। সুতরাং প্রচুর কাজ এই রাজ্য স্টেডলি গ্রো করছে, কাজের কোনো অভাব নেই পশ্চিমবঙ্গে। এই যে জব কার্ডের কথা বলা হচ্ছে, জব কার্ডগুলো তো, এই জব কার্ড হোল্ডাররা তো রয়েছেন। আমি একটা এক্সাম্পল, আমি তো সহজভাবে প্রশ্ন করি, ধরা যাক কোনো এই সরকারি কাজে একটা স্কুল বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে 10 জন শ্রমিক লাগছে, 10 জন শ্রমিক কাজ করছে এক্সিস্টিং। তারা যদি ফিরে আসেন টেকনিক্যালি, তার মানে কিন্তু আপনাকে যারা ফিরে এলেন তাদেরকে ওই কাজের মধ্যে দিতে হবে, ফলে সেক্ষেত্রে 5-5 হয়ে যাবে গোটা বিষয়টা। তার মানে কাউকে না কাউকে তো তার কর্মদিবস, কাজের দিনও তো কমাতেই হবে টেকনিক্যালি। মানে কেউ হয়তো 10 দিন কাজ করছেন, সেটা আপনি 5 দিন করে ভাগ করে দিলেন। সৌম, আপনার পয়েন্টটা আমি বুঝতে পেরেছি। যেখানে বেসিক পস্টুলেটে যেখানটাতে ভুল হচ্ছে, সেটা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে কাজটা কনস্ট্যান্ট, যারা কাজ করছেন তাদের একটা সংখ্যা আছে, তার সাথে একটা নাম্বার অ্যাড হচ্ছে, ফলে যখন কাজটাও ডিভাইড হচ্ছে না, কাজের মানে কর্মদিবসও ডিভাইড হয়ে যাচ্ছে। কাজটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছেন বলে ভাবছেন যদি বেশি সংখ্যা দিয়ে তাকে ভাগ করা হয়, ন্যাচারালি সেখানে কর্মদিবস এবং রোজগার দুটো কমবে। আমি এই জায়গাটাতে আপনাকে বললাম যে ধরুন নিউ টাউনে নারায়ণা 1100 বেডসের হসপিটাল নিয়ে আসছেন, যেটা এশিয়ার লার্জেস্ট হসপিটাল হতে যাচ্ছে এবার। ন্যাচারালি আপনি 1100 বেডের একটা হসপিটালে ডক্টর, নার্সেস ছাড়াও আপনি বুঝতেই পারছেন যে বিভিন্ন যে সেক্টরসগুলো থাকে একটা হসপিটালে, সেখানে কত মানুষের অ্যাবজর্পশন হতে পারে। যখন এই যে ইন্ডাস্ট্রিগুলো হয়, যখন নিউ টাউনে যেটা বলছি, এটা হচ্ছে নন লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এবারে যেহেতু এগ্রিকালচার, যেটা আমাদের 19.96% রেটে বাড়ছে, এই মুহূর্তে বেঙ্গল হচ্ছে দেশের 6th লার্জেস্ট ইকোনমি ইন টার্মস অফ জিডিপি। ন্যাচারালি কাজটা সীমিত নয়, কাজ এভার এক্সপ্যান্ডিং, দেওচাপাচামি, হিউজ অ্যাবজর্পশন। আপনি বলছেন কাজ আছে, কাজের লোক পাওয়া যাচ্ছে না। লোক পাওয়া যাচ্ছে না বলিনি, আমি বলছি কাজটা এক্সপ্যান্ডিং বা ইনক্রিজ করছে। লোক আসে, কোনো অসুবিধা নেই। লোক এলে কাজ বাড়ানোর ক্ষেত্রটা আরো তৈরি করা যায়, একদম কোনো অসুবিধা। আচ্ছা, একমত কি রাজশ্রী? 6,800-র ওপর অর্গানাইজেশনস 2011 সালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরে
6,844, যদি খুব ভুল না করে থাকি সংখ্যাটা, এতগুলি কোম্পানি তার পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে রেলমন্ত্রী হওয়ার পরে যে সমস্ত প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, সেগুলোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা প্রজেক্টের জমি দিতে পারেননি, যে কারণে মেট্রো এখনো অবধি কমপ্লিট হয়নি, এখনো চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। 2011 সাল থেকে আজকে 2025, 14 বছর 15 বছর কমপ্লিট করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মিডিয়া হাউস, আপনারা আপনাদের চ্যানেলে দেখান কটা বড় ইন্ডাস্ট্রির ফিতে কেটেছেন। টাটা চলে গেছে সিঙ্গুর ছেড়ে, আলাদা কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 2 এর শরিক, 3 বছর একসঙ্গে কেন্দ্রে কংগ্রেসের সরকার, রাজ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডানলপটাকে খোলার, জেসপকে খোলার, মাদুরা কোর্টস রিভাইভ করার কোনো দিন কোনো প্রচেষ্টা, কোনো কথা, কোনো বক্তব্য আমরা এখনো অবধি দেখিনি। পশ্চিমবঙ্গ পাটের জন্য বিশ্ববিখ্যাত। আজকে কিপিং অ্যাসাইড, অল অ্যাসাইড যে কি পলিটিক্যাল টাসেলস আছে, রাজনৈতিক মতভেদ আছে, প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি, নরেন্দ্র মোদীকে পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে পাট সম্বন্ধে কথা বলার, যে আগামী ভবিষ্যৎ প্লাস্টিক মুক্ত ভারত পৃথিবী যখন আমরা চাইছি, তখন পাট ক্যান বি অ্যান অল্টারনেটিভ। নদিয়া হচ্ছে পাটের ভর কেন্দ্র, প্রাণ কেন্দ্র, আতুর ঘর। মহুয়া মৈত্র কালকে বলছেন যে কে পশ্চিমবাংলায়, কে ভারতবর্ষে থাকতে চায়, কুষ্টিয়ার বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষের থেকে অনেক বেশি। এই নদিয়ার মধ্যে পলাশিপাড়ার চিনি মিলস এক সময় বিখ্যাত ছিল, বন্ধ হয়ে গেছে। সুগার কেন, নদিয়ার আখ বিশ্ববিখ্যাত ছিল, তার উন্নয়ন করা, সেটাকে রিভাইভ করা, চিনির কারখানা তৈরি করা, কোনোদিন আমরা কোনো কিছু দেখতে পারলাম না। বেঙ্গল সামিট প্রত্যেক বছর বছর আমরা দেখছি হচ্ছে, কিন্তু আলটিমেটলি কটা কোম্পানি এখানে এসে ক্যাপিটাল বিনিয়োগ করছে, বা সরকার ক্যাপেক্সের পেছনে কত টাকা খরচা করছে? দেউচা পাচামির কথা বললেন, দেউচা পাচামি অনিশ্চিত ভবিষ্যৎ, অশোকনগর অনিশ্চিত ভবিষ্যৎ, বারুইপুর তার নিচে তেল পাওয়া যাচ্ছে, অনিশ্চিত ভবিষ্যৎ। এরিকসনের কথা বললেন, এরিকসনের আমি নিজে চাকরি করতাম আইবিএম এরিকসনে। কটা প্রজেক্ট এরিকসন কলকাতা পাচ্ছে এবং কটা প্রজেক্ট এরিকসন ব্যাঙ্গালোর বা গুড়গাঁও, নয়ডা ইত্যাদি জায়গায় চলে যাচ্ছে, এটা বোধহয় আমার থেকে বেশি ভালো আমি জানি না উনি জানেন কেন এরিকসনে কাজ করেছেন কিনা। যাই হোক, টেক মাহিন্দ্রার কতগুলো প্রজেক্ট, ব্রিটিশ টেলিকম এখানে খুলেছিল, কতগুলো প্রজেক্ট এখানে এসেছে, এবং কতগুলো প্রজেক্ট বন্ধ হয়ে, ভার্টিকালস বন্ধ হয়ে সেগুলো সোজা ব্যাঙ্গালোরে পাত্তাড়ি গুটিয়ে গেছে, এবং কতটা ছোট হয়ে গেছে। এরিকসন ডিএলএফ বিল্ডিংয়ে কতগুলো ফ্লোর নিয়ে কাজ করতে আরম্ভ করেছিল এবং বর্তমানে কতগুলি ফ্লোর আছে, আইবিএম কতগুলো ফ্লোর ধরে রেখেছে, এটা জানতে পারলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আমাদের এখানে বিএমডাব্লিউ আসতে চেয়েছিল, কিন্তু বিএমডাব্লিউ এসেও আসতে পারলো না। আমাদের এখানে টেসলা ভারতবর্ষে এসেছে, পশ্চিমবঙ্গে হিন্দু মোটর, টাটা মোটরস বিভিন্ন জায়গার, টাটা হতে পারলো না, হিন্দু মোটর ছিল এখানে, এবং একটা অটোমোবাইলের একটা হাব পশ্চিমবঙ্গ আগের থেকেই ছিল। হাওড়াকে একটা সময় শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো। কলকারখানা বাম আমলে বন্ধ হওয়া আরম্ভ হয়, এবং সেই একই ধারা এখনো অবধি প্রবাহমান আছে। আচ্ছা, আপনি বলুন আমাকে কটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবধি ইন্ডাস্ট্রির ফিতে কাটতে আপনি দেখেছেন? এই তথ্যটা আপনি শুধু দিয়ে দিন। তাহলে প্রসূনদা, এই যারা ফিরে আসছেন যে কোনো কারণে, আমরা বহুবার আলোচনা করেছি কি কারণে আসছেন, আমি আজকে সেই বিষয়টা তো প্রসঙ্গে আসতে পারে, কিন্তু তারা তাহলে করবেন। আরেকটা বিষয় বলি প্রসূনদা, এই যে ধরুন যারা, আমি সেদিনকেই ঘাটাল নিয়ে সন্ধ্যে 6:30 শো করছিলাম, ঘাটালে দেখছিলাম যে দাসপুরে প্রায় বাড়ি বাড়িতে ওরা সোনার কাজ করতে বাইরে চলে যাচ্ছে, একটা সোনার হাব হয়েছে ওখানে, সেখানে কাজ করতে যাচ্ছেন না, পারিশ্রমিকটা কম, কিন্তু যারা বাইরে যাচ্ছেন তারা অনেক বেশি টাকা পয়সা পাচ্ছেন, এখানে এসে তাদের দোতলা বাড়ি উঠে যাচ্ছে। ওই আর্থিক সঙ্গতিটা কি এখানে এলে তৈরি হবে? বলি, আপনি আপনার পরের প্রশ্নটা দিয়ে আগে ওটাতে রেসপন্স করি। সেটা হচ্ছে যে একজন মানুষ তিনি কাজ করতে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন, দ্যাট ইজ গ্যারান্টেড আন্ডার আর্টিকেল 19(1) অফ দ্য কনস্টিটিউশন। যাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। না, এটা বিতর্ক থাকা উচিত রাইট টু লাইভলিহুড মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের শ্রমিকরা যে বাইরে যাচ্ছেন, তার অন্যতম কারণ হচ্ছে তাদের বাইরে কদর আছে। আপনি যে কোনো ক্ষেত্রেই দেখবেন
যে আমরা যখন স্কিল্ড লেবার খুঁজি, স্কিল্ড ম্যান পাওয়ার খুঁজি, স্কিল্ড হিউম্যান রিসোর্স খুঁজি, আপনি যে টার্মিনোলজিতেই কথা বলুন না কেন, স্কিল হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রিফিক্স বা একটা শব্দবন্ধ যেখানে তাকে চায় আমাদের শিল্পীদের বা আমাদের কারিগরদের এই স্কিলটা তাদের বাইরে থেকে অফার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তাদেরকে তৈরি করছে বাংলা, নার্চার করে বাংলা, তাদেরকে ধারণ করে বাংলা, তারপরে তারা বাইরে থেকে অফার পান। ফলে যেমন শিক্ষাক্ষেত্রে কেমব্রিজ থেকে অক্সফোর্ড, কলম্বিয়া সব জায়গাতেই বাঙালি সগৌরবে থাকেন, সেরকম লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও বাঙালির একটা কিন্তু স্কিলের চাহিদা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে একজন মানুষ যে টাকাটা রোজগার করেন বাড়িতে থেকে, তার থেকে অন্য কোনো জায়গাতে গিয়ে সে বেশি টাকা রোজগার করতেই পারেন। সেটা তো সব ইন্ডাস্ট্রি আমাদের এই রাজ্যে, আপনি যদি এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকে সেক্টর 5-এ, আপনি যদি এখানে যে কোনো অফিসে ঢোকেন দেখবেন অসংখ্য বাইরের ছেলে মেয়ে কাজ করছে। কেন করছে? তারা স্কিল্ড, তাদের এখানে চাহিদা আছে, তারা এখানে কাজ করতে এসছেন, কোনো অসুবিধা নেই। তাহলে না, আমি কিন্তু পার্টিকুলার একটা শ্রেণী নিয়ে আলোচনা আমি করতে এটা চাইছি। আসছি না, আপনি এবং বলছেন- এবং এবং ভাবুন প্রসূনদা, এই সেই শ্রেণী যারা কোভিডের সময় যারা রেল লাইন ধরে মাথায় বাক্স প্যাটরা নিয়ে আসতে শুরু করেছিল, কজন রেলে কাটা পড়লেন, কজন মরে গেলেন, আমাদের কিচ্ছু যায় আসেনি, আমরা খোঁজ রাখি না, আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই, কোনো সরকারের কাছে কতটা স্ট্যাটিস্টিক্স আছে কিনা কিচ্ছু নেই। এরা বাঁচলো কি মরলো কারোর কিছু যায় আসে না, এটা দিনের পর দিন হয়ে আসছে। অথচ ভোট এলে এদের কাছেই হাত পাততে হয় রাজনৈতিক নেতাদের। প্রথম কথা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা জানেন কোভিডের সময় 2019-20-21 আমি নিজে ফিল্ডে ছিলাম। সেই সময় আমি দেখেছি রাজ্য সরকার বিভিন্ন জেলাতে কিভাবে এই পরিযায়ী মানুষদেরকে বা যারা এসছেন বাইরে থেকে কোভিডের সে সময়, দাবি তো বিজেপিও করতে পারে, না, তার সেটা পোর্টাল দাবি খোলার কথা করতেই- বলেছে, দাবি করতেই পারেন, সেটা অন্য প্রশ্ন। রেশন চালু করেছে, দাবি করলে আমাদের কোনো অসুবিধা নেই। আমি বলছি যে অন দ্য গ্রাউন্ড আমি দেখেছি, আপনি জিজ্ঞেস খোঁজ নিলে নিশ্চয়ই জানতে পারবেন। পয়েন্ট রিমেন্স যে কথাটা উনি বলছেন, সেটা যেগুলো এক্সাম্পল উনি দিলেন, কিছু বেশিরভাগ এক্সাম্পল হচ্ছে আরবান সেন্ট্রিক। বিজেপি একটা আরবান সেন্ট্রিক গ্রোথে পছন্দ করে, যেখানে দেহের সব রক্ত মুখে জমলে সেটাকে স্বাস্থ্য বলা হয় না। আমাদের গ্রোথটা হচ্ছে, আমাদের গ্রোথ মডেলটা হচ্ছে আরবান রুরালের মধ্যে ভারসাম্য রাখা। এই যে বললাম প্রাইমারি সেক্টর, ঠিক, এগ্রিকালচার, ফরেস্ট্রি, এখানে হিউজ অ্যাবজর্পশন আচ্ছা, ক্যাপাসিটি। এইটা নিরাজটি বলছে আরবান সেন্ট্রিক বিষয়টা থেকে বেরিয়ে তোমার কি? প্রথম কথা হচ্ছে, আমি যখন কৃষ্ণনগরের পাটের কথা বলছি, পলাশিপাড়ার চিনির কারখানার কথা বলছি, যখন দার্জিলিংয়ের চা, যে চা ইংল্যান্ডের রানী থেকে আরম্ভ করে পৃথিবীর তাবর তাবর রাষ্ট্রনায়ক, দেশনায়করা সমস্ত দার্জিলিংয়ে চা খাওয়া পছন্দ করতেন, দার্জিলিংয়ের কমলা লেবু, এখন আমরা বাজারে গেলে নাগপুরের কমলা লেবু খাই, দার্জিলিংয়ের কমলা লেবু নেই। পশ্চিমবঙ্গের আমের কথা বলছি, তখন নিশ্চয়ই সেটা আরবান সেন্ট্রিক নয়। যখন মুর্শিদাবাদের গোলাপ খাস আমের কথা, মালদার মল্লিকা বা মালদার হিমসাগর, যে মল্লিকা নিয়ে মৌসম বেনাজির নূর এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধীকে ভেট দিতে যেতেন, যাই হোক, তো সেটা ডেফিনেটলি সেটা আরবান সেন্ট্রিক নয়, সেটা সম্পূর্ণ রুরাল সেন্ট্রিক, রুরাল কেন্দ্রিক। তবে যদি এখনো অবধি রুরাল নিয়ে প্রশ্ন আসে, তাহলে আমি বলছি যে ভূমি সংস্কারকে নিয়ে বামফ্রন্ট বিরাট বড় বড় কথা বলে। ভূমি সংস্কারের পরবর্তী কি হলো? ভূমি সংস্কারের পরে ভূমি ছোট হয়ে গেল, চাষের জমিটা ছোট হয়ে গেল, বড় বড় জমি ছিল সেগুলো ছোট ছোট হয়ে গেল। অটল বিহারী বাজপেয়ীজির সরকারের আমলে, বাজপেয়ীজি যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় শরিক ছিলেন, সেই সরকার একটি ডিসিশন নেয় ভারতবর্ষের এই কোয়াড্রিল্যাটারালের মতন ভারতবর্ষের নদীগুলিকে ইন্টারকানেক্ট করার, যাতে প্রত্যেকটা সিজনাল রিভার্সগুলোতে সারা বছর ধরে জল থাকে, পেরিনিয়াল রিভার্সগুলোর মতন ভাবে, যেটা পরবর্তীকালে ইউপিএ 1 ইউপিএ 2 এর গভর্নমেন্টে প্রিয়রঞ্জন দাসমুন্সির বদান্যতায় এটিকে বন্ধ হয়ে যায়। এবং আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গ একটা গ্যাঞ্জেটিক ডেল্টা প্লেন্সের মধ্যে থাকে, তাই এর অধিকাংশ জমি কিন্তু পলিমাটি জমি বলে, এটা কিন্তু 4 ফসলি জমি। কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটি 4 ফসলি মাটি থেকেই চাষ হচ্ছে না, একবার চাষ হচ্ছে কি দুবার হয়তো চাষ হচ্ছে। কেন হচ্ছে না? কারণ জলের অভাবে। মাটির নিচে ডিপ টিউবওয়েল করে দক্ষিণ 24 পরগনার কাতারে কাতারে জমি ফাঁকা পড়ে আছে, চাষ হচ্ছে না, একবারও চাষ হচ্ছে না, কারণ সেখানকার চাষিরা তারা সমস্ত মুটে মজদুর হয়ে ভারতবর্ষের অন্যান্য প্রান্তে চলে গিয়েছে। তো এই যে চাষিদেরকে যে মুটে মজদুর ক্লাসে পরিণত করা হয়েছে, এখানে জল নেই চাষের জন্য 4 বার চাষ করার মতন, খালগুলোকে কেটে যে চাষ করা হবে, যে জলের ব্যবস্থা করা হবে, সেটা এত বছর আমি একটু অ্যাড করে দিই, রাজশ্রী অ্যাড করে দিই। এই যে আমি দাসপুরের কথা বলছিলাম, এক্ষেত্রেও ঘাটালে যারা কৃষিজীবী তারা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছেন লেবার ক্লাস, শ্রমিকে।
পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যবশত, যেটা আমরা এতকাল ধরে বিহার এবং উত্তরপ্রদেশ যে কমপ্লেনটা করে এসেছিল, যে বিহার উত্তরপ্রদেশের গোটা এই চাষি ক্লাসটাকে পুরো একটা মাইগ্রেন্ট লেবারে পরিণত করে দিয়েছে সরকারেরা। আজকে দুর্ভাগ্যবশত কমিউনিস্ট পার্টির রেজিমের থেকে আরম্ভ হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্যায়ে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই যে ক্লাসটা ছিল, যারা চাষাবাদ করতেন, তারা একদম পুরো মাইগ্রেন্ট লেবার হয়ে গেছে। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রোডাকশন, যেটা চালের প্রোডাকশন, সবজির প্রোডাকশন, আপনি ভাবতে পারছেন বাঙালিকে মাছ অন্ধ্রপ্রদেশ থেকে চালানি মাছ খেতে হচ্ছে? আমরা ওই ফরমোজিন দেওয়া চালানি মাছ কেন খাবো? আমার পশ্চিমবঙ্গে কি খাল, বিল, নদী, পুকুরের কোনো অভাব আছে? এক তো সিপিএম এর আমলের যে রাজনীতি, যে পুকুরের জলে বিষ মিশিয়ে দাও, সেটা এখনো ধারাবাহিকভাবে হয়ে যাচ্ছে। যারা তখন কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল করতেন, তাদের যদি থাকতো কোনো মাছের বেড়ি, সেই মাছের বেড়িতে বিষ মিশিয়ে দিত সিপিএম, দিয়ে তাদের ক্ষতি করে দেওয়া। এখন সেটা হয়েছে যদি বিজেপির কেউ হয়, তাদের মাছের বেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে। এই যে প্রথাগত রাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে যে জিনিসটা, ঘটনাটা ঘটছে, দেখুন মোদ্দা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ইন ওয়ান লাইন আমি বলছি, এটা পরিষ্কার উনি রাজনীতি খেলেছেন। কেন খেলেছেন? কারণ বাংলা বা বাঙালির ওপর কোনো অত্যাচার হচ্ছে না, যেটা বিভিন্নভাবে দিল্লি পুলিশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা রাজ্য, তাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা তথ্য দিয়ে, ডেটা দিয়ে বলে দিচ্ছেন। সবাই বাংলাদেশী না, আমি এর সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, কাগজপত্র চাওয়া হচ্ছে, যদি কাগজ না দেখাতে পারে তখন তারা আটক হচ্ছে। যদি কাগজপত্র পেয়েছেন, সেই কাগজ পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে। বার্থ সার্টিফিকেট নিয়ে কাজ করতে যায় না, আধার তো থাকে, আধারও তো হচ্ছে না, আধার হচ্ছে না, ভোটারে হচ্ছে না, না করায়। দেখুন, এটা বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না। আপনাকে যদি বলতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্টালিনের নামে কথা বলছেন না কেন? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, এগুলোতে তো বিজেপি শাসিত রাজ্য নয়। এইখানে মানুষ কেন? সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে গুজরাট সীমান্তে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে না, পাঞ্জাব সীমান্তে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে না, সেখান থেকে অনুপ্রবেশ হয় না, সেখান থেকে পাকিস্তান আর বাস করে না। যখন অপারেশন সিঁদুর হলো, হাজারো হাজারো পাকিস্তানে পুশব্যাক করা হলো, দেখা যায়নি কাশ্মীরে কত পাকিস্তানি, তারা পাকিস্তানের নাগরিক বছরের পর বছর ধরে এখানে থেকে গেছে। কই তা নিয়ে তো প্রশ্ন হচ্ছে না। যত কাণ্ড কেন বাংলা নিয়ে হবে? প্রশ্ন উঠছে না, কারণ সেখানকার সরকার তো এই কাজগুলো করছে না। 2/3 বাংলা কেটে বেরিয়ে গেছে, বাংলাদেশের লোকেরা বাংলা ভাষায় কথা বলছে। তো তার জন্য পাঞ্জাবেও, পাঞ্জাবিতে কথা বলে অনেকে না, কিন্তু সেখানে আপনার 1947-এ কমপ্লিট পপুলেশন ট্রান্সফার অলমোস্ট হয়ে গেছে। এটা নিয়ে তো কোনো সমস্যা। পাঞ্জাবের ওয়েস্টার্ন বর্ডারসে যে জিনিসটা হয়েছে, পরিষ্কার বর্ডার সিজ করে দেওয়া হয়েছিল, বর্ডার ক্লোজ করে দেওয়া হয়েছিল, একদম পরিষ্কার। এখানে তোমরা বর্ডার ক্লোজ করবে না, এখানে তৃণমূল বলবে বিএসএফ লোক ঢোকাচ্ছে, তোমরা বলবে তৃণমূল জমি দিচ্ছে না। এটা অনন্তকাল ধরে চলতে থাকবে। বিএসএফ, দেখুন, এটা তো রাজনীতি হচ্ছে। কেন হচ্ছে? কারণ 2004 সালে দাঁড়িয়ে শ্রীপ্রকাশ জয়সওয়াল, ইউপিএ 1-এর যিনি মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষে 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী আছে, এবং এই তথ্যটা হচ্ছে 2001 সালের ডেটা অনুসারে। তখন তো বিজেপি সরকার ছিল না। 2004 সালে যে ইউপিএ 1 গভর্নমেন্ট যখন বলছে, তো ইউপিএ সরকার যে কথাটা বলছে, যেটা নিয়ে দীর্ঘ ডিবেটস হয়েছে, কিরেন রিজিজু 2016 সালে বলেছেন সেই সংখ্যা বেড়ে 2 কোটি মতন হয়ে গেছে। 2014 সালের পর তো অবৈধ অনুপ্রবেশ হয়নি। এটা কেন মানতে চাইছি না আমরা, যে এই অনুপ্রবেশ আরম্ভ হয় 1984 সালে বাঙাল বাম অধ্যুষিত, পূর্ববঙ্গীয় বাঙালি হিন্দু বাঙাল অধ্যুষিত লোকসভা কনস্টিটুয়েন্সিগুলি কংগ্রেস সিপিএম এর হাত থেকে ছিনিয়ে নেওয়ার পরে যে ভয় সিপিএম পেয়েছিল, এবং কলিমুদ্দিন শামসকে দক্ষিণ 24 পরগনায় খাদ্যমন্ত্রী করে বসিয়ে অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়ে তাদের ভোটার বানানোর যে প্রক্রিয়াকরণ চালু করেছিল, আমরা সেই যন্ত্রণায় আজকে ভুগছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি বারবার সরকারকে বলেছি, আমি চ্যালেঞ্জ করছি, 1980, 81, 82, 83 এরকম ভাবে প্রত্যেক বছরের 87, 90 পর্যন্ত, 95 আর বেশি করতে হবে না, 80 থেকে নিয়ে 95 প্রত্যেক বছর রেশন কার্ড কত ইস্যু হয়েছে তার ডেটা আপনি সরকার যদি বার করে তাহলেই বুঝতে পারবেন পোস্ট 84 কিভাবে সার্চ করে গেছে। আমরা যদি ওনার বক্তব্যকে স্টিক করি, যদি বক্তব্যটাকে আমরা ধরে নিই, পয়েন্ট করি, উনি বলেছেন যে 2014 এর পরে সেরকম অনুপ্রবেশ হয়নি। 2014 এর পরে যদি অনুপ্রবেশ না হয়ে থাকে, আমাদের দল ক্ষমতাতে এসছে 2011 সালে।
2011 থেকে 2014 মাত্র 3 বছর ছিল। তার মানে ধরে নেওয়া যেতে পারে যে অ্যাকুইজিশনটা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে, সেই অ্যাকুইজিশনটার ওনার যে স্ট্যান্ডটা সেটা তার সঙ্গে কন্ট্রারি। উনি বলছেন যে 2014 পর থেকে আর অনুপ্রবেশটাই হয়নি। ফেয়ার এনাফ। নাম্বার 2 হচ্ছে বাংলা ভাষাভাষীদের ওপরে নাকি বিজেপি শাসিত রাজ্যে কোনো টার্গেটেড অত্যাচার হয়নি। আমি বিজেপি ছোট বড় মেজো যারা দিল্লি বা অন্য জায়গার নেতা তাদের কথা বলছি না। আমি কনস্টিটিউশনাল পদ হোল্ড করছেন হিমন্ত বিশ্ব শর্মা, তার একটা শব্দবন্ধ বলছি। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা সহজ। এটা কে বলছেন? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন যে দেশের অখণ্ডতা তিনি রক্ষা করবেন। ওই তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। মুশকিলটা হচ্ছে দিল্লিতে বসন্ত কুঞ্জে যখন টর্চারের গ্রেড 1 তৈরি হয়, ইলেকট্রিসিটি কেটে দেয়, জাস্টিফাই করার চেষ্টা করে বিজেপি। পাতিয়ালা হাউস কোর্ট তো আর আমাদের দলের কিছু নয়। পাতিয়ালা হাউস কোর্ট স্টে দিয়েছে, টেকিং ইনটু কনসিডারেশন সমস্ত ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, যে এটা বেসিক হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। বাংলা এবং বাঙালির ওপরে যে একটা সিলেক্টিভ জেনোসাইড হচ্ছে, সিলেক্টিভ টর্চার হচ্ছে, সেটা প্রাইমারিলি অরিজিনেট করছে। আপনি যদি দেখেন আসাম, ওড়িশা, ইনি বলছিলেন যে আমাদের অ্যাগ্রারিয়ান প্রোডাক্টস নাকি আজকাল আর বাইরে যাচ্ছে না। ফর ইনফরমেশন জানিয়ে রাখি, ওড়িশাতে এখনও মেজর আলু পটাটোস আমরা দিই মিদনাপুরের শালবনি থেকে বা ওই অংশ থেকে। অ্যাগ্রারিয়ান প্রোডাক্ট এখনও যায়। আম নিয়ে বলছিলেন, ওটা আমার কর্মক্ষেত্র বলে আমি জানি। 2020 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ মালদাতে আমের জন্য গবেষণাগার খুলেছে। জেনোসাইডের কথা বললেন, আই স্ট্রংলি অবজেক্ট টু দিস ওয়ার্ড। ডু ইউ ইভেন নো হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড? যদি জেনোসাইড যদি হয় থাকে তাহলে আপনার তো সবথেকে আগে বলা উচিত যে জেনোসাইড সবথেকে বড় পূর্ববঙ্গে হয়েছে। বাঙালি হিন্দু জেনোসাইড হিটলারের থেকে বেশি জেনোসাইড হচ্ছে। আপনারা সেগুলোকে কখনো স্বীকার করেন? আপনি যখন আজকে দাঁড়িয়ে উড়িষ্যার কথা বলছেন, আপনি বিহারের কথা বলছেন, আবু বক্কর মন্ডলটা কি বলবেন? আপনি বলুন পূর্ববঙ্গে বাঙালি হিন্দু জেনোসাইড নিয়ে আপনাদের কথা নেই কেন? আমরা তো ইন্ডিয়ার কথা বলছি। বাংলাদেশে যে হিন্দু জেনোসাইড হচ্ছে 1946 থেকে, সেখানে আপনি কোনোদিন কোনো কথা বলেছেন? কথা বলেননি। আপনারা বলছেন, আপনারা যখন বলেছেন তো বলছি তাহলে মোদি এবং মোদি কি করলেন ইউনিসের সঙ্গে? লড়াইটাই তো করলেন নেহরু একাধারে চুক্তি নিয়ে। আমরা বলবো না ব্যাংককে বসে ব্যাকডোরে মিটিংটা কে করছিল? আপনি এর সঙ্গে ব্যাংককে বসে ব্যাকডোরে শুনবো কেন? আপনি উত্তর দিন না। ব্যাংককে বসে বুচার ইউনুস আপনাদের ভাষায় তার সঙ্গে মিটিংটা কে করছিল? সেটা বলুন। মিস্টার মোদি করছিলেন কি না? ব্যাংককে ব্যাকডোর মিটিং কি আলোচনা হয়েছে? ব্যাংককে ব্যাকডোরে আলোচনাটা কি হয়েছে? তখন তো আপনাদের প্রীতি জাগে না যে ইউনুসেফ জামানায় এইসব হচ্ছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙা হচ্ছে, রবীন্দ্রনাথের বাড়ি ভাঙা হচ্ছে, তারপরে মনে হচ্ছে যে মোদি ইউনুস মিটিংটা জাস্টিফাইড। তারপরে মনে হয় ইউনুসের সঙ্গে দরকার ছিল মিটিং করার, তখন মনে হয় মিস্টার মোদি কিসের সখ্যতা ইউনুসের সঙ্গে? আরে কেন বাদ দেবো? দেশের প্রধানমন্ত্রী উনি মিটিং করছেন, ব্যাংককে বাদ দেবো কেন? ছবি আসছে, উপহার নিচ্ছে, বাঙালির রক্তে রাঙা উপহার নিচ্ছে। আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ প্রসূনদা, অনেক ধন্যবাদ রাজশ্রী। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।